যে কোনো দেশে যখন গণ অভ্যুত্থানে কোনো শক্তির পতন হয় তারা খুব সহসায় রাজনীতিতে ফিরে আসতে পারে না। তারা আসতে পারে, অনেক উদাহরণ আছে। এই যে বাংলাদেশ একসময় থাইল্যান্ডে যে থাকসিন শিনাওয়াত, সে কিন্তু এরকম ক্ষমতাচ্যুত হয়েছিল, বাট বহু বছর পরে তার মেয়ে আবার ক্ষমতায় ফিরে আসলো, তার বোন ক্ষমতায় ফিরে আসলো। ইন্দোনেশিয়াতে একই ঘটনা ঘটেছে, পৃথিবীর বহু জায়গায় আছে, কিন্তু সময়টা এত দ্রুত হয় না, একটু সময় লাগে। এখন আওয়ামী লীগ কেন বড় বড় মিছিল করছে বা কি করছে, এটা তো স্বীকার করতে হবে যে আওয়ামী লীগের লিডারশিপ পালিয়ে যাওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশে তাদের একেবারেই কোনো জনসমর্থন নাই বা একেবারেই কোনো কর্মী নাই। ধরুন আপনি যদি খুব লিবারাল এস্টিমেটে ধরে নেন যে এই দেশে 20% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে, অনেক লিবারাল এস্টিমেটে আপনি ধরে নেন, তারপরেও 80% মানুষ আওয়ামী লীগ বিরোধী। আপনি হিসাবটাকে ওভাবেও কষতে পারেন। সো এই 20% মানুষ তো এই সমাজেই আছে। এরা কারা? এরা আমাদের কেউ ভাই, কেউ আত্মীয়, কেউ বন্ধু, না আমাদের আশপাশেই তো এরা ছিল এবং এখনও আছে। সো ধীরে ধীরে তাদের নর্মালাইজেশনের যে প্রক্রিয়াটা, এটা প্রথম দিকে যখন একটা হিট অফ দ্য মোমেন্ট থাকে ব্যাপারটা ওইরকম থাকে না, পরবর্তীতে একটা স্পেস এটা অটোমেটিক ক্রিয়েট হয়। সো আমি এটা বলবো না যে এটা জামায়াত, এনসিপি এবং সরকারের মধ্যে দূরত্বের কারণে, বিএনপির মধ্যে দূরত্বের কারণে ব্যাপারটা হচ্ছে, তা না। তবে এটা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আছে, যদি বিএনপি এবং জামায়াত ইসলামী আওয়ামী লীগকে বাংলাদেশে কোনো স্পেস না দেয় তাহলে খুব শীঘ্রই তাদের ফিরে আসার সম্ভাবনা কঠিন। হয় বিএনপি দিতে হবে, নয়তো জামায়াত দিতে হবে, অথবা বিএনপি এবং জামায়াত মিলে দিতে হবে। সম্ভাবনা এই তিনটে, এর বাইরে আর কোনো কিছু নাই। আর এখন যে রাজনৈতিক পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, যে বিএনপির সঙ্গে জামায়াত এবং এনসিপির যে ব্যাপারটা, এটা এরকমই হওয়ার কথা ছিল। কারণ দেখেন, আপনি পলিটিক্সে সবসময় দেখবেন যে আপনার কন্টেন্ডার কারা, আপনার ইমিডিয়েট কন্টেন্ডার কারা। এখন বিএনপির ইমিডিয়েট প্রতিযোগী হচ্ছে জামায়াত, ইমিডিয়েট প্রতিযোগী মানে ওই জোট আর কি। হ্যাঁ, এনসিপিকে আমি ঠিক বিএনপির প্রতিদ্বন্দ্বী ওইভাবে বলবো না, কারণ এনসিপি আসলে ইজ নট বিগ পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, এনসিপি শুরু করেছে, তারা ভবিষ্যতে কোথায় যাবে সেটা তাদের কর্মকাণ্ড এবং তাদের সব কিছু মিলে, কারণ একটা পলিটিক্যাল পার্টি হলেই তো একটা বড় পলিটিক্যাল পার্টি হয়ে যায় না। বাট এনসিপির একটা স্টার ভ্যালু আছে সোশ্যাল মিডিয়াতে, এবং আপনি দেখবেন যে এনসিপির ওই সোশ্যাল মিডিয়ার যে স্টার ভ্যালুটা, ওইটাই তাদেরকে রাজনীতিতে অনেকটা প্রাসঙ্গিক করে রেখেছে। মাঠ পর্যায়ে কিন্তু এনসিপির যে খুব বড় সমর্থন আছে ব্যাপারটা কিন্তু তা না। মাঠ পর্যায়ে সমর্থনটা কিন্তু জামায়াত ইসলামের। এমনকি এনসিপি জামায়াতের সঙ্গে যে জোটে করে নির্বাচনে গেছে, এটা যদি তারা না যেত, এনসিপি হয়তো আমার ধারণা তারা একটা আসনও পেত না, বা একটা দুইটা পেলেও পেত, আই এম নট শিওর। কিন্তু বিষয় হচ্ছে যে এখন এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে? পরিস্থিতিটা তৈরি হচ্ছে এই জন্য যেটা বললাম, যে জামায়াত এবং এনসিপি তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে খুব স্ট্রং, তাদের প্রেজেন্স খুব স্ট্রং, তারা অনেক কিছু তারা ন্যারেটিভ তৈরি করতে পারে সোশ্যাল মিডিয়াতে, তাদের সেই ক্ষমতাটা আছে, সেটা যে কোনো কারণেই হোক। আর বিএনপি যেহেতু ক্ষমতায় চলে এসছে, আপনি দেখবেন যে এখন ক্ষমতায় চলে আসলে কি হয়, কেউ সরকারে চলে গেছে, কেউ নানাভাবে, হ্যাঁ, তারা নানা কাজে করবে, তারা সোশ্যাল মিডিয়াতে এখন সেই প্রেজেন্সটা তাদের কমে গেছে। সো জামায়াত বা এনসিপি যা বলে, বিএনপি সেটাকে সোশ্যাল মিডিয়াতে কাউন্টার করতে পারে না। সেটা দেখে তাদের মাথা গরম হয় ঠিকই, কিন্তু তারা সেটাকে ওইভাবে কাউন্টার করতে পারে না। সো ওই জায়গাটা এখন চলে গেছে রাজপথে বা বিভিন্ন জায়গায়। বাট আমি এখনো অবধি বলবো যে ব্যাপারটা কিন্তু অত সিরিয়াস না, অত সিরিয়াস না। দেখেন, আমি কেন বলছি সিরিয়াস না হলেও এটার আলোচনারও তো একটা আপনার গুরুত্ব থাকা দরকার। যেমন ধরুন আসিফ মাহমুদ, যিনি এনসিপির মুখপাত্র, তিনি বলছেন যে আওয়ামী লীগ যেখানে 17 বছর লেগেছে পৌঁছাতে, বিএনপি অলরেডি সেখানে পৌঁছে গেছে। মানে এইটা কি পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখেন, নাকি এগুলো মাঠ? না, এটা আমি রেটরিক হিসেবে দেখবো। কারণ হচ্ছে যে আসিফ মাহমুদ যে কথাটা বলছেন, আমি ওনার সঙ্গে কমপ্লিটলি ডিসএগ্রি করি। মানে বিএনপির প্রতি আমার অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, কিন্তু বিএনপিকে আমি এখনই আওয়ামী লীগের সঙ্গে মেলানোর এই ব্যাপারটাতে আমি একেবারেই কমপ্লিটলি ডিসএগ্রি করি আর কি। যেমন আমার প্রশ্ন আছে যে বিএনপি কি আসলেই বাংলাদেশে দুর্নীতি কমুক এই সরকার এটা চায়? আমার মানে আপনি যদি বলেন যে 3 মাসের সরকারকে আপনি ওইভাবে মূল্যায়ন করতে পারবেন না, আমি করতে চাইও না। কিন্তু আবার একটা কথাও আছে যে উঠতি মূলা পত্তনেই চেনা যায় না, যেটা আবার ইংরেজিতে আমরা অনেকে বলি যে মর্নিং শোজ দ্য ডে। তো সেটা যদি আপনি দেখেন, তাহলে বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেখেন একটা দুর্নীতি দমন কমিশন ডিসফাংশনাল হয়ে আছে। হ্যাঁ, রাশেদ খান যে কথাগুলো বললেন, কিছু নাম ধরে তিনি অ্যালিগেশনগুলো আনলেন। হ্যাঁ, তো উনি যেহেতু বিএনপির সঙ্গে সম্পৃক্ত আছেন, ঠিক আছে, উনি এনেছেন, তাহলে এই সরকার সেগুলো কি ইনভেস্টিগেট করছে না কেন? আমরা তো দেখতে পাচ্ছি না যে একটা উত্তর সে দিয়েছে, দিয়েছে, কোনা দিয়ে একটা উত্তর সে দিয়েছে, কোনা দিয়ে। কিন্তু
আপনি দেখবেন যে এই যে দুর্নীতি দমন কমিশনটাকে ইফেক্টিভ করা হচ্ছে না, ডিসফাংশনাল হয়ে আছে, এতে করে আমার সন্দেহ হয় যে বিএনপি আসলে কি দুর্নীতি দমন কমাতে হোক চায় বা কিনা। কমাতে চায়। ব্যাংকিং সেক্টর নিয়ে তারা যা করছে এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। আপনি কেন বাংলাদেশ ব্যাংকের যেই লোককে নিয়ে এত প্রশ্ন, ওই লোককেই আবার ইসলামী ব্যাংকের ডিরেক্টর করতে হবে, চেয়ারম্যান করতে হবে? উনি কি বাংলাদেশের একমাত্র ব্যক্তি ব্যাংকিং সেক্টরে? উনি ছাড়া আর নাই? সিরিয়াসলি আর নাই? কোয়েশ্চেন। মানে ধরেন সরকার তো একই সময় কৃষি ব্যাংকের চেয়ারম্যানও নিয়োগ দিয়েছে একজন, তো ওনাকে নিয়ে তো প্রশ্ন ওঠে নাই, কেউ বলে নাই যে ওই লোকটা খারাপ। তা আমার কথা হচ্ছে আপনার এই লোকটাকেই লাগবে কেন? যেটা আমি আগেও বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে বিএনপি খামোখা নিচের গায়ে কাদা মাখাচ্ছে। থাকে না যে আপনি হয়তো এই আপনার রাস্তা আছে, আপনি সেদিক দিয়ে না গিয়ে আপনি কাদায় গিয়ে পড়ছেন। মানে এটা আপনার কি ইন্টারপ্রিটেশন যে এত বছর ক্ষমতার বাইরে থাকে একটি দল মোর বেটার পারফর্ম করার কথা, এরকম মনে হচ্ছিল আপনার? আরো না, বিএনপির আমরা এক্সপেকটেশন বেশি ছিল এই জন্য যে আমরা তো শুনেছিলাম যে নির্বাচন হলে অনেক কিছুই ঠিক হয়ে যাবে, যে বাংলাদেশে যা কিছু হচ্ছে না এটার সমস্যা হচ্ছে নির্বাচন, তাই না? হ্যাঁ, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না কেন? নির্বাচন নাই। এই উপদেষ্টারা দুর্নীতি করছে কেন? নির্বাচন নাই। হ্যাঁ, তো তাহলে এখন ওই ব্যাপারগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। আমি বলছি না যে এখন এসব চলে যাবে, কিন্তু আপনি যে ওগুলোর ব্যাপারে সিরিয়াস, ওই ব্যাপারে আপনাকে একটা ধারণা দিতে হবে, আপনাকে একটা মানে সিগন্যাল দিতে হবে যে লোক আই এম সিরিয়াস। কিন্তু সেটা আমরা যারা বাইরে থেকে দেখছি সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না সেরকম। আর জামায়াত এবং এনসিপির ব্যাপারে আমার কথা হচ্ছে যে দেখেন, শব্দ এবং কথা দিয়ে কিন্তু পলিটিক্স অনেক টক্সিক হয়ে যায়। যেমন আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব বর্তমান প্রধানমন্ত্রী, উনি দেশে আসার আগেই, ডাকসু ইলেকশনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে নাম ধরে বিশ্রী ভাষায় স্লোগান দেওয়া হয়েছে, এটা কিন্তু অগ্রহণযোগ্য। যেটা আমি বলবো যে আমি আপনারও সমালোচনা করব, আপনারও সমালোচনা করব, আমি মনে করি যে সমালোচনা হবে আনলিমিটেড, সমালোচনার কোনো লিমিট থাকবে না। আমি আপনাকে এত সমালোচনা করব যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, মাঝে মধ্যে দু চারটা হয়তো অসাংবিধানিক কথাও বলবো, কিন্তু আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারবো না। ওটাতে একটা রেড লাইন আছে। হ্যাঁ, তো এখন ওই যে বিষয়টা আমি মনে করি যে এনসিপির যারা আছে, যারা এটা গঠন করেছে, এখানে ভালো নেতৃত্বও আছে। হ্যাঁ, আবার কেউ কেউ হয়তো তাদের বয়স কম, বেশিরভাগেরই বয়স কম, তো তারা হয়তো বয়সটা কম হওয়ার কারণে তারা পলিটিক্সের যে গ্র্যাভিটি, ওইটা হয়তো তারা পুরোপুরি ঠিক বুঝতে পারছে না, আমার ধারণা আর কি। হয়তো যত দিন যাবে তারা জিনিসটাকে হয়তো